আসসালামু আলাইকুম। সবাইকে ব্লেসিং একাডেমিতে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা রিটেন ফ্রি হ্যান্ড রিডিং এর 4 নম্বর ক্লাস করতে যাচ্ছি আর কি। তো এর আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে কিভাবে ফ্রি হ্যান্ড রিডিং লিখতে হয়, কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হয়, তারপর কোথায় ভার্ব বসাতে হয়, তারপরে কোথায় অতিরিক্ত অংশগুলো করতে হয় সেগুলো আমরা দেখছি। তো এই ধারাবাহিকতায় হচ্ছে আমরা আজকে ক্লাস করলে আমাদের প্রেজেন্ট টেন্স শেষ হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ হবে, তারপর হচ্ছে বাকিগুলোতে যাব। তো আজকে হচ্ছে একটা মানে আমরা কতগুলো ক্লাসের ধারাবাহিকতাটা মেনটেন করবো এবং নতুন করে হুম কিভাবে আরো কিছু নতুন কিছু শিখা যায় সেই জিনিসটা প্রেজেন্টেন্সের আলোকে এটা আমরা একটু দেখবো আর কি। তো প্রথমে আমাদের এখানে যে রুলসটা আছে, আমরা প্রথমে চেষ্টা করবো সাবজেক্টটাকে আইডেন্টিফাই করার জন্য। যে আমরা প্রথমে চেষ্টা করবো আর কি সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য। সাবজেক্ট আইডেন্টিফাই হয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করবো যে ভার্ব কি থাকবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। ভার্বের পরে আমরা দেখবো হচ্ছে 3 নম্বরে ম্যানার, প্লিজ, ফ্রিকোয়েন্সি, টাইম, এবং সর্বশেষ এই আমরা যেটা দেখবো এটা হচ্ছে পারপাস, কি উদ্দেশ্যে আর কি। নর্মালি হচ্ছে এই বেশিরভাগ সেন্টেন্স গুলো এরকমই থাকে আর কি। প্রথমে এটার পরে আমরা 1 নম্বরে যদি এটাকে বসাই আর কি, তারপর 2 নম্বরে আমরা বারটাকে বসাবো। তারপর বেশিরভাগ ক্ষেত্রে আর কি প্লিজ টাইমের পরে দেখা যাবে কি যে এগুলোর পরে আর কি 1 2 পড়ার পরে শেষে দিয়ে পারপাসটা থাকে আর কি অনেক সময় 3 নম্বরে। তো আমরা এইখানে যে বাংলা বাক্যটা আছে এটা তোমাদের খাতায় অলরেডি উঠাই ফেলছো সবাই। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট আসলে কি? রেসপন্স করো তো, সাবজেক্ট কি? হুম। সংস্থাটি সংস্কারটি হচ্ছে সাবজেক্ট, আমরা সবাই জানি সংস্কার যে সাবজেক্ট। তো তারপর ভার্বটা কোনটা? সংগ্রহ করে। সংগ্রহ সংগ্রহ করে। করে। ভেরি গুড, সংগ্রহ করাটা হচ্ছে তোমাদের ভার্ব। ভেরি গুড, এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে পারপাস। এই যে হ্যাঁ, কথা বলার পরে মিউট করে ফেলবো, বুঝতে পারছো কিনা? কথা বলা যখন শেষ হবে তারপরে মিউট করে ফেলবো। ঠিক আছে। তো আবার মিউট অন করে আবার কথা বলবো, সমস্যা নাই। মানবিক সাহায্যের জন্য, এটা হচ্ছে কি উদ্দেশ্যটা, ঠিক না? পারপাস কি? ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি বসাবো? জি স্যার। সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে সংস্থাটি, সংস্থার ইংরেজি কি? স্যার অর্গানাইজেশন। এজেন্সি। হ্যাঁ, এজেন্সি। ভেরি গুড, সুন্দর একটা শব্দ বলছে, এজেন্সি, অর্গানাইজেশন। এক্সিলেন্ট। এই এজেন্সিটা কে বলছে? স্যার আমি। হ্যাঁ, তৃষা বলছো। ভেরি গুড, কংগ্রেচুলেশন। হ্যাঁ। তো তো সংস্থার ইংরেজি হচ্ছে অর্গানাইজেশন। এটা এরকম হইতেছে কেন? অর্গানাইজেশন। ঠিক আছে, সংস্থা ইংরেজি হচ্ছে অর্গানাইজেশন। তারপর দেখো এটা কিন্তু সংস্থা না, কথাটা কি সংস্থাটি, ঠিক না? জি সংস্থাটি স্যার। মানে কি এখানে টি মানে দিয়ে আছে, বুঝতে পারছো? সংস্থাটি মানে এটা কিন্তু ডেফিনিট করতে হবে অর্গানাইজেশন। আর সংগ্রহ করে ইংরেজি কি? স্যার কালেকশন বা সংগ্রহ কালেক্টেড। কালেক্ট। কালেক্ট নর্মাল হচ্ছে কালেক্ট। কালেক্ট। যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, কালেকশন হলে তোমার নাউন হয়ে যাবে, বুঝছো? কালেক্ট ভার্ব, মানে কি ভার্ব না? জি। জি স্যার। মানবিক সাহায্য, মানবিক ইংরেজিটা কি? আমরা আমরা মানবিক শব্দটা পাওয়ার পারার কথা। দেখো যে বিভিন্ন জায়গায়। হিউম্যানিটেরিয়ান হেল্প। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, হিউম্যানিটেরিয়ান। ঠিক আছে। মানবিক শব্দটার অর্থ হচ্ছে কি? হিউম্যানিটি। হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ান শব্দটার অর্থ হচ্ছে তোমার মানবিক। হিউম্যানিটেরিয়ান শব্দটার অর্থ হচ্ছে মানবিক সাহায্য। মানবিক। হ্যাঁ, সাহায্য ইংরেজি কি? হেল্প। হেল্প। হ্যাঁ, সাহায্য ইংরেজি হচ্ছে তোমার হেল্প। হিউম্যানিটেরিয়ান হেল্প। এই ক্ষেত্রে আর কি মানে মানে যখন কোনো সংস্থা, দাতব্য সংস্থা বা কোনো সংস্থা, ইউনিসেফ এরকম সংস্থা যখন কোনো মানবিক সাহায্য দেয় তখন এটাকে হেল্প, হেল্প বলে না। হ্যালো। জি স্যার। কোনো সংস্থা যখন মানবিক সাহায্য দেয় তখন এটাকে কি বলে না? হেল্প বলে না, তখন হেল্প এর হেল্প বলে বলে না। না। হ্যাঁ, তখন এটাকে বলে এইড, AID। হ্যালো। এই
জি। জি স্যার। কি বলে এটাকে কি বলে? এআইডি, এইড। এইড। এইড, তাহলে এইড এই শব্দের অর্থ আমরা কি শিখলাম? সাহায্য। সাহায্য। আর জন্য ইংরেজি তো তোমরা জানো ফর, এটা তো আর বলার দরকার জি নাই। আর স্যার। প্রচেষ্টা, প্রচেষ্টা ইংরেজি কি? স্যার ইফোর্ট। এফোর্ট। প্রচেষ্টা, প্রচেষ্টা অনেকগুলো প্রচেষ্টা হইতে পারে। স্যার এফোর্ট। ইফোর্ট EFFORT। হ্যাঁ, এফোর্ট, এফোর্ট। ঠিক আছে, প্রচেষ্টার মানে এখানে একটু এস দিয়ে দিয়ে যেতে পারে, মানে আর একটু ইয়ে হতে পারে। মোটামুটি ধরতে পারছো কিনা সাবজেক্ট? মানে আমরা কিন্তু সবগুলো অর্থ জানি না ফেলছি, ঠিক না? তাহলে আমরা জি সাবজেক্ট ভাইয়া। জি বসাবো, স্যার। তারপর ভার্ব বসাবো, তারপর একটার পর এটা বসাতে থাকবো। ঠিক আছে, তো আসলে এবার বসাই, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিট লাগবে এটার অর্থ করতে। তোমরা আমার সাথে সাথে এটা লিখে ফেলো, হ্যাঁ, মানে সাথে সাথে লিখে ফেলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। সংস্থাটি, তাহলে সংস্থা যদি হইতো তাহলে লিখতাম অর্গানাইজেশন, যেহেতু লেখছে সংস্থাটি তাহলে এটা নির্দিষ্ট সংস্থা, ঠিক না? জি। এটা নির্দিষ্ট সংস্থার কথা বলছে, তাহলে দা অর্গানাইজেশন কি হবে? দ্য অর্গানাইজেশন। হ্যাঁ, অর্গানাইজেশন, দা অর্গানাইজেশন। কারণ সংস্থাটি না বলে যদি বলে বিদ্যালয়টি, তাহলে কি বলতাম? দ্য দ্য স্কুল। স্কুল। জি স্যার। হ্যাঁ, সংস্থা না বলে যদি বিদ্যালয়টি বলতো তাহলে বলতাম দ্য স্কুল। যদি বলতে বিশ্ববিদ্যালয়টি, দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, যদি বলতাম যে হাসপাতালটি, তাহলে কি বলতাম? দ্য দ্য হসপিটাল। হসপিটাল। দ্য হসপিটাল। হ্যাঁ, তারপর কি হইতো? কালেক্ট, সংগ্রহ করে, কি করে? কালেক্ট। কালেক্ট। হ্যাঁ, তো কি কালেক্ট করে? ফান্ড। বলছিলাম যে যে কোনো সেন্টেন্সের পরে আমরা যখন সাবজেক্টটা পরে ভার্ব লিখবো, তারপর তাকে কি দ্বারা প্রশ্ন করবো, যে ভার্বটা আসলে কি করে, অবজেক্টটা কি হইতে পারে, তখন হবে তোমার পারপাসটা এমনিতে চলে আসবে, বা কোনো স্থান হলে স্থানটা চলে আসবে, দেখবে অটোমেটিক উত্তরটা চলে আসতেছে। তার অর্গানাইজেশন কালেক্ট, নিশ্চয়ই কিছু একটা জিনিস কালেক্ট করে। ঠিক আছে, সেটা কি? যে সেটা ফান্ড কি? কালেক্ট করে। ঠিক আছে, তহবিল শব্দের অর্থটা হচ্ছে মানে ফান্ড আর কি। ঠিক আছে, এখানে তহবিলটার জি অর্থটা স্যার। তহবিল মানে হচ্ছে ফান্ড। ঠিক আছে, তো ফান্ড কালেক্ট করে, কি কালেক্ট করে? ফান্ড কালেক্ট করে। তাহলে ফান্ড ফান্ড কালেক্ট করার কালেক্ট। পরে তুই কি আসবে? আমাদের উদ্দেশ্যটা চলে আসবে। কি চলে আসবে? উদ্দেশ্য। উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্যটা চলে আসবে। দেখো যে উদ্দেশ্যটা চলে আসতেছে, যে অর্গানাইজেশন কালেক্ট ফান্ড। ফর দিয়েও লিখতে পারো, টু দিয়েও লিখতে পারো। বুঝতে পারছো? আমরা তো এর আগে দেখেছি টু দিয়ে উদ্দেশ্যটা লেখা যায়, ফোর দিয়েও লেখা যায়, যে কোনো একটা দিয়ে লিখতে পারো। অর্গানাইজেশন কালেক্ট ফান্ড, কি কারণে? ফান্ড, মানবিক সাহায্যের জন্য। তাহলে কি লেখা যায়? ইউ মে, হিউম্যানিটেরিয়ান এইড, এইচ। মানবিক সাহায্য প্রচেষ্টা। ফর হিউম্যানিটেরিয়ান এইড এফোর্ট। ইফোর। হ্যাঁ, এফোর্ট। ফর। ফর হিউম্যানিটেরিয়ান এইড এফোর্ট, ফরের পরিবর্তে যদি টু দো তাও হবে। বুঝতে পারছো? ফরের জি পরিবর্তে কি স্যার। দিতে হবে? টু টু। দেওয়া যাবে। টু দেওয়া যাবে, কোনো সমস্যা, টু হিউম্যানিটেরিয়ান এইড এফোর্ট। শেষ। এখন এখানে এই জিনিসটারে, এই কালেক্ট ফান্ড যে শব্দটা, এখানে একটা শব্দ আছে, খেয়াল করো। শব্দটা হচ্ছে কি? কালেক্ট ফান্ড। ফান। হ্যাঁ, এই শব্দটাকে আরো একটা সুন্দর ভাষায় বলা যায়। বুঝতে পারছো? এই কালেক্ট ফান্ড, এই শব্দটাকে কি কি করা যায়, মানে এই কালেক্ট ফান্ড শব্দটাকে হচ্ছে আমরা ইন জেনারেল ব্যবহার করি। বুঝছো? কালেক্ট ফান্ড শব্দটা হচ্ছে আমরা ইন জেনারেল ব্যবহার করি, মানে আমরা বলি না যে বন্যার জন্য আমরা কি করি, ফ্লাডের জন্য মানে ফান্ড কালেক্ট করি, ভরি কিনা। জি স্যার। কিন্তু এই কথাটাই দেখো আমরা অনেক সুন্দর একটা ভাষায় বলি। ঠিক আছে, যে মানে কোনো একটা প্রোগ্রাম আসলে বা কোনো বন্যার জন্য যখন ফান্ড সংগ্রহ করি, আমরা বলি এটা। বুঝছো কিনা? কালেক্ট ফান্ড না বলে একটা শব্দ বলি, দেখো তো কারো মাথায় আসে কিনা। স্যার রাইজেস ফান। সুন্দর একটা শব্দ, রাইজেস ফান্ড। তাহলে আমরা কালেক্ট ফান্ড না বলেও কি বলতে পারি? দ্য অর্গানাইজেশন রাইজেস ফান। রাইজেস ফান্ড।
On. এই রাইজেস ফান্ড শব্দটা আর একটু সুন্দরভাবে বলা যায়, কি বলা যায়? একটু চিন্তা করো। ঠিক আছে, একবারে যে মানে বুঝতে পারছো? এই রাইজেস ফান্ড শব্দটা একটা সুন্দর করে আমরা বলি, মানে এই রাইজেস ফান্ড দুইটা আলাদা শব্দে বলি না, এক শব্দে বলে ফেলি। আমরা কোনো একটা প্রোগ্রাম আসলে, বন্যা আসলে, মানে আমরা বলি শব্দটা, যেটা বললে সুন্দর লাগবে। কালেক্ট ফান্ড এর জায়গাতে আমরা কি মানে ওরা কি বলতে পারে, রাইস ফান্ড মনে করি, এই কথাটা কিন্তু আমরা বলতে পারতাম। কালেক্ট ফান্ড শব্দের পরিবর্তে আমরা কি বলতে পারতাম? অবলিক। দেখো, রাইস ফান্ড। Rises. হ্যাঁ, রাইজেস, রাইজও দেওয়া যায়, ঠিক আছে। হুম। Rises. রেজ ফান্ড, রেজ ফান্ড আমরা দিতে পারতাম। তো তো রেজ ফান্ডের পরিবর্তে আমরা আমরা আরো সুন্দর একটা শব্দ বলি আর কি, কালেক্ট ফান্ড রেজ ফান্ডের জায়গায়, রেজ ফান্ডের জায়গায় আমরা আরেকটা শব্দ বলি আর কি, সেটা হচ্ছে যে ফান্ড রেজ। এরকম শব্দটা বলি না, আরে আমরা এই প্রোগ্রামটার জন্য ফান্ড রেজ করি, বলি কিনা? হ্যালো, জি ভাইয়া। আমরা এই কথা কখনো বলছি কিনা, যাই আমাদের একটা প্রোগ্রাম আসছে, আমরা ফান্ড রেজ করতে হবে? কিন্তু আমরা কিন্তু সচরাচর ইউজ করি। এই ফান্ড রেজ শব্দটার অর্থই তহবিল সংগ্রহ করা। ফান্ড রেজ শব্দটার অর্থ কি? তহবিল তহবিল সংগ্রহ। সংগ্রহ। তাহলে তাহলে কালেক্ট ফান্ড, রেজ ফান্ড, এই শব্দগুলোর তুলনায় যদি আমি এক শব্দ বলে ফেলি ফান্ড রেজ, তাহলে আর একটু সুন্দর দেখায় না? হ্যাঁ, আর একটু স্মার্ট দেখায় কিনা? জি ভাইয়া। তাহলে এখন থেকে আমরা কি ইউজ করব? ফান্ড রেজ। ফান্ড রেজ। তাহলে আমরা এখানে বলতে পারি দা দা অর্গানাইজেশন ফান্ড রেজ। কি বলতে পারি? ও নো, তখন আমরা কতগুলো জিনিস শিখে গেলাম। দা অর্গানাইজেশন ফান্ড রেজ, অথবা কালেক্ট ফান্ড, অথবা রেজ ফান্ড ফর, অথবা টু হিউম্যানিটেরিয়ান এইড এফোর্ট। বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। যে কোনো একটা দিলে হবে, কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো কোনটা, আমি লাল কলম দিয়ে দিই কোনটা আমরা ব্যবহার করবো আমাদের বোঝার জন্য। এই যে এটা দ্য অর্গানাইজেশন ফান্ড রেজ, কি করতে? ফর, সাহায্য করতে। কোথায়? এই লালটা হচ্ছে আমাদের মেইন, মানে যেটা আমরা ব্যবহার করব। বাকিগুলো ব্যবহার করলেও হবে, কোনটা ব্যবহার করলে কি যাবে না, কাটা যাবে না? কাটা যাবে? না ভাইয়া। কাটা যাবে না। তো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, তো এটা এটা লেখছো না সবাই? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড, লিখে ফেলছো। দেখছো আমরা কত সুন্দর একটা জিনিস শিখে গেছি। তারপরে আসো এর পরেরটাতে যাই। যেমন দেখো, এটা কিন্তু গতকালের সাথে মিলে গেছে। এবং এটা অনেক মজার এখন যেটা আসছে। ঠিক আছে, এখন যে জিনিসটা আছে এটা অনেক মজার। যে ধরো, এখানে খেয়াল করো, সাবজেক্টটা কি? স্যার বিশ্ব বিশ্ব ব্যাংকের। ব্যাংকের একজন অর্থনীতিবিদ। আচ্ছা, এখানে খেয়াল করো, যদি বিশ্ব ব্যাংকের, মানে পুরো বাক্যটা একবার আগে পড়ো, বিশ্ব ব্যাংকের একজন অর্থনীতিবিদ চাকরির বাজারে অটোমেশনের প্রভাব বিশ্লেষণ করে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে একজন উত্তরে বলছে বিশ্ব ব্যাংক। আচ্ছা ঠিক আছে, আমি তার এটা নেওয়ার চেষ্টা করতেছি। যে এই যে বিশ্ব ব্যাংকের একটা একটা শব্দ আর কি, আমি ভাঙতেছি শব্দগুলোকে। একজন অর্থনীতিবিদ, ঠিক আছে, এটা হচ্ছে একটা শব্দ। একজন অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংকের চাকরির বাজারে, বুঝতে পারছো? চাকরির বাজারে অটোমেশনের প্রভাব। আর ইহান হচ্ছে বিশ্লেষণ করে, বিশ্লেষণ করে বাদ, এটা নিয়ে তো কারোর মধ্যে কোনো আপত্তি নেই। আপত্তি আছে? না না ভাইয়া। স্যার। আর না বিশ্লেষণ স্যার। করে বাদ।
গত ক্লাসে আমরা শিখছিলাম বিশ্লেষণ করে ইংরেজিটা কি আমরা গত ক্লাসে শিখছিলাম। অ্যানালাইজ। Analysis. হ্যাঁ, Analyze. অ্যানালাইজ। গত গত ক্লাসে আমরা শিখছিলাম বিশ্লেষণ করে ইংরেজি, কিন্তু আমরা লাস্ট ক্লাসে শিখে গেছিলাম অ্যানালাইজ। দেখছো যে গত ক্লাসে যেটা শিখছিলাম এটা এই ক্লাসে কাজে লাগছে, লাগছে কিনা? জি ভাইয়া। লাগছে। এখানে আয়ো, বিশ্ব ব্যাংকের কি অ্যানালাইসিস করে, খেয়াল করে এখান থেকে দেখো, মানে বারকে কে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কি পাওয়া যায়? সাবজেক্ট। সাবজেক্ট। বারকে কে বা কে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট পাওয়া যায়, কে কাজটা করতেছে। এখন খেয়াল করো, যে কোশ্চেনটা করছো, যে বলছো বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংকের কি আসলে কি, মানে আমি যদি, মানে এই বারকে বিশ্লেষণ কে করে, বিশ্ব ব্যাংকের কি বিশ্লেষণ করে নাকি একজন অর্থনীতিবিদ বিশ্লেষণ করে? একজন অর্থনীতিবিদ। একজন অর্থনীতিবিদ। এই- মানে বিশ্লেষণটা কে করে, বিশ্ব ব্যাংকের করে নাকি একজন অর্থনীতিবিদ করে? একজন অর্থনীতিবিদ। একজন অর্থনীতিবিদ। ডেফিনেটলি একজন অর্থনীতিবিদ। তাহলে এই একজন অর্থনীতিবিদ হচ্ছে তোমার সাবজেক্ট, বুঝতে পারছো? আর এই একজন অর্থনীতিবিদকে তোমার মডিফাই করছে যে, ঠিক আছে, উনি হচ্ছে বিশ্ব ব্যাংকের। এটা কোথাকার, এই একজন অর্থনীতিবিদ কোথাকার? উনি কি বিশ্ব ঢাকার? ব্যাংকের। হ্যাঁ, ঢাকার, সিটি ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংকের? উনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের, ঠিক আছে। উনি হচ্ছে সিটি ব্যাংকেরও না, ঢাকারও না, উনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের। বুঝতে পারছো কিনা? তো আর বাকি যেটা কি, চাকরির বাজারে অটোমেশনের প্রভাব, ঠিক আছে। মানে মানে এই বাকি জায়গাটা হচ্ছে তোমার এক্সটেনশন আর কি, বুঝতে পারছো? চাকরির বাজারে যে অটোমেশনের প্রভাব, এই জায়গাটা হচ্ছে অতিরিক্ত অংশ। তো সবাই মিউট করে ফেলো, দেখো আমি অর্থগুলো বের করতেছি। বিশ্ব ব্যাংকের ইংরেজিটা, ইংরেজি তোমরা সবাই জানো, মানে এটা নিয়ে। ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। তো এখানে দেখো যে, একটু ইরেজারটা নিয়ে নাও। ওকে, এটা এডজেক্টিভ, মানে বিশ্ব ব্যাংকের ইয়াটা তোমরা জানো, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংক, বিশ্ব ব্যাংক এভাবেই লেখে। বিশ্ব ব্যাংক শব্দটা ওয়ার্ল্ডটা ছোট হাতে লেখে, বড় ব্যাংক এভাবে লেখে না। একজন অর্থনীতিবিদ, আমরা গতকাল ইকোনমিস্ট। ইকোনমিস্ট, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। ইকোনমি যেহেতু তাহলে এন হবে, ঠিক না? ই জি দিয়ে স্যার। জি। ইকোনমিস্ট, এদিকে এদিকে তাহলে হয় জি। এন ইকোনমিস্ট, একজন অর্থনীতিবিদ। খেয়াল করো, চাকরির বাজারে কোথায় অর্থনীতিবিদরা চাকরির বাজারের কথা চাকরির বলছে, বাজার। বুঝছো? তো চাকরির বাজার এটা কিন্তু খুবই সিম্পল একটা ওয়ার্ড। চাকরির বাজারে, জব মার্কেট। জব মার্কেট, একদম সিম্পল, জব মার্কেট। মার্কেট। হ্যাঁ, জব মার্কেট। আর এখানে খেয়াল করো অটোমেশনের প্রভাব, ঠিক আছে। অটোমেশন মানে অটোমেশন আর কি, অটোমেশন বলতে এখানে অন্য কোনো কিছু আসবে না, যে অটোমেশনের অর্থ অটোমেশনে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে ইয়া করার দরকার নেই। প্রভাব, অটোমেশন মানে হচ্ছে অটোমেশন, এটা নিয়ে আর মানে বাংলা ওইরকম কোনো ভালো অর্থ নাই, যেটা দিয়ে আসলে তোমরা অটোমেশন জিনিসটা বুঝতে পারবা। অটোমেশন, প্রভাব ইংরেজি কি? প্রভাব, ইম্প্যাক্ট। 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 প্রভাব ইংরেজি হচ্ছে ইম্প্যাক্ট। এখন খেয়াল করো যে, যে জিনিসটা বলতে চাইছিলাম, যে চাকরির বাজারে অটোমেশনের প্রভাব। ইম্প্যাক্ট। তো চাকরির বাজারে কিসের প্রভাব, যখন কিসের দ্বারা প্রশ্ন হয়, অটোমেশনের প্রভাব, যখন এই ধরনের দিয়া এর দিয়া যে জিনিসগুলো আসবে আর কি, তখন এই জায়গাগুলোতে অফ ব্যবহৃত হয়, বুঝতে পারছো? জি ভাইয়া। অফ ব্যবহৃত হয়, মনে রাখবে আর কি, যে চাকরির বাজারে অটোমেশনের প্রভাব, ঠিক আছে। খেলার মাঠে, বুঝছো, খেলার মাঠে বাতাসের প্রভাব, ঠিক আছে। এরকম মানে অফ দিয়ে কি হয়, দুইটা জিনিসের মধ্যে কানেকশন হয় আর কি, বুঝছো? মানে খেলার মাঠে রুদ্রের প্রভাব, এরকম কিছু আর কি। তুমি মাঠে খেলতে গেছো, এর মধ্যে তোমার রোদ পড়তেছে, হ্যাঁ, এরকম কিছু একটা, তখন দেখবা যে এই এটা দিয়ে তুমি কি করতে পারবা, মানে কানেক্টেড করাইতে পারবা জিনিসটাকে আর কি। এটা মাথায় রেখো। তো আমরা সামনের দিকে আগাইলে বাবু আর কি। ধর আমি লিখি। হ্যাঁ, তাহলে আমাদের মেইন সাবজেক্টটা হচ্ছে, একজন অর্থনীতিবিদ। এই অর্থনীতিবিদ কোথাকার?
an economist ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিস্ট। ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক। হ্যাঁ, an economist। ইকোনমিস্টটা দেখো, আমি যদি এন ইকোনমিস্ট, ইকোনমিস্টটা কোন জায়গার? ওয়ার্ল্ড ব্যাংকের। তাইলে কোন একটা জায়গা বুঝাইতে, স্থান বুঝাইতে অনেক সময় কি ব্যবহৃত হয়? তোমরা যে পড়ছো, এড ব্যবহৃত। কি হ্যাঁ। ব্যবহৃত? এড। আর ওয়ার্ল্ড ব্যাংকের যে নির্দিষ্ট জায়গা, এই জন্য হচ্ছে এন ইকোনমিক্স এট দি ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু এটারে এইভাবে না লেখা, তোমরা যদি লেখতা যে এন ইকোনমিক্স অফ ওয়ার্ল্ড ব্যাংক, তাও কিন্তু হইতো। এটা কিন্তু কাটা যেত না। তোমার কথা বুঝতে পারতেছো? গত ক্লাসে কিন্তু এটা আমরা শিখছি। যদি তোমরা এইভাবে বলতা যে একজন অর্থনীতি, বুঝতে পারছো কিনা? এন ইকোনমিক্স জি অফ জি স্যার। ভাইয়া, ওয়ার্ল্ড ব্যাংক যদি লেখতা, তাও কি হইতো না? কাটা কাটা যেত যাবে না। না। ঠিক কাটে আছে? যেত না। হ্যাঁ, কাটা যাবে না। এন ইকোনমিক্স এট দ্য ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, তারপরে কি করে ভার্ব আসবে। যেহেতু একজন ইকোনমিস্ট, এটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বটার সাথে কি হবে? এস বাই এস যোগ হবে। অ্যানালাইজেস। যার এখান থেকে নয়েস আসতেছে একজন থেকে, যার এখান থেকে নয়েস আসতেছে সে মিউট করো। ওকে, অ্যানালাইজেস কতটুকু পর্যন্ত আসছে। তারপরে কি অ্যানালাইসিস করে? আমি বলছিলাম উল্টা দিক থেকে অর্থটা হবে। সবসময় মনে রাখবে যে চাকরির বাজারে অটোমেশনের প্রভাব। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে চাকরির বাজারে অটোমেশনের প্রভাব। তাহলে উল্টা দিক থেকে অর্থ হবে ইংরেজিতে যখন করা হয় আগে, বুঝতে পারছো? তাহলে প্রভাবটা হবে দ্য ইম্প্যাক্ট অফ অটোমেশন। হ্যাঁ, দ্য ইম্প্যাক্ট অফ অটোমেশন কোথায়? চাকরির বাজারে, অটোমেশন, অন জব জব মার্কেট। জব মার্কেট। বুঝতে পারছো? মানে উল্টা দিক থেকে করতে হবে। এই জিনিসটা দেখবে অনেক জায়গায় কাজে লাগবে, শত শত জায়গায় কাজে লাগবে এই সেট আপটা। আমি একটু করে দেখাবো, লিখে নি তারপর এটা দেখাইতেছি। ধরো দা ইম্প্যাক্ট, প্রভাব মানে দ্য ইম্প্যাক্ট অফ অটোমেশন, অটোমেশন অন জব মার্কেট। যদি আমি যদি আরেকটা দেখাই, যেমন যেমন এটা কোথায় কোথায় কাজে লাগবে দেখো তোমাদের জন্য। মানে বাংলাটা লিখি, তাহলে দেখবা যে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। আর আরো কয়েকটা উদাহরণ দিই, ঠিক আছে, যেখান থেকে তোমরা বুঝতে পারো সহজে। খেল, মানে লেখা যায় না কেন? আছে খেলার মাঠে, অনেক সময় রুদ্র থাকে না খেলার মাঠে, জি স্যার। জি রোদের প্রভাব। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ইম্প্যাক্ট অফ সান অন প্লেগ্রাউন্ড। ঠিক না? জি দ্য স্যার। ইম্প্যাক্ট অফ ইম্প্যাক্ট অফ সান অন প্লে গ্রাউন্ড। গ্রাউন্ড। যদি বলতাম যে পরীক্ষার হলে, ঠিক আছে, মানে রাষ্ট্রে ভোট চুরির প্রভাব, বুঝতে পারছো কিনা এরকম শব্দ, বা পরীক্ষার হলে দেখা দেখির প্রভাব, ঠিক আছে, মানে খাবারের মধ্যে লবণের প্রভাব, ঠিক না? শুনতে হাস্যকর, জি কিন্তু আসলে কিন্তু বাস্তবে এরকম, বুঝছো? দ্য ইম্প্যাক্ট অফ সল্ট অন ফুড, ঠিক না? জি স্যার। দ্য ইম্প্যাক্ট অফ সল্ট অন ফুড। এটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে কিনা? জি স্যার। জি অবশ্যই। হ্যাঁ, চাকরির বাজারে অটোমেশনের প্রভাব, এই কথাটা যেমন, এই কথা কিন্তু আমরা জীবনে অনেক ক্ষেত্রে বলবো আর কি। ঠিক আছে, আমাদের জীবনে যেমন আমরা অনেক সময় বলি না যে মানব জীবনে বস্তুবাদের প্রভাব, ঠিক আছে, দ্য ইম্প্যাক্ট অফ ম্যাটেরিয়ালিজম অন হিউম্যান লাইফ, ঠিক না? হ্যাঁ, বা নাস্তিকতার প্রভাব, দ্য ইম্প্যাক্ট অফ এথিজম, হ্যাঁ, ইন কান্ট্রি, এরকম অনেকগুলো জায়গাতে আর কি। আচ্ছা, এই যে একজন মিউট করো, যার এখান থেকে আনমিউট করা আছে, মিউটটা আনমিউটটা কার এখান থেকে হলে নয়েজ হয়? নয়েজ তো হওয়ার কথা না, কিন্তু কেউ একজন থেকে আনমিউট হলে নয়েজ হয়। তিশার এখান থেকে আনমিউট করা আছে।
সিফা আক্তার, তোমার এখান থেকে একটু নয়েজ আসে, মানে আনমিউট করো। সিফা আক্তার, হ্যাঁ আনমিউট করো। ঠিক আছে, তিশাও আনমিউট করে রাখো। ওকে, বুঝতে পারছো কিনা এটা আমাদের লাইফে কোথায় কাজে লাগবে? প্রত্যেকটা জায়গাতে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, মানে এই, মানে দেখো এটা কত খেলার মাঠে রোদের প্রভাব। ঠিক আছে, মানে, মানে অনেকে বলে না যে রোজার কারণে সে, মানে তার শরীর এমন হয়ে গেছে। ঠিক আছে, এটাও কিন্তু এই টাইপের আর কি, রোজার ফলে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলোতে এই জিনিসগুলো কাজে লাগবে আর কি। ওকে, দাঁড়াটা আমি মুছে ফেলি, তারপর একটা নতুন ডাটা আসি। দুইটা করে ফেলছি। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং সহজ। এখন যেটাতে আসতেছি, এটা তোমরা সবাই পারবা। ঠিক আছে, শুধু আমি না, তোমরা দেখবে যে একদম খুবই সিম্পলি সবাই পারতেছো। যেমন এটা কি বাংলাদেশের শিক্ষার্থীরা, এটা জীবনে, এটা কিন্তু কত ক্লাসেও ছিল, বুঝছো? এই টাইপের সেন্টেন্স কিন্তু জি কত ক্লাসেও ছিল। বাংলাদেশের শিক্ষার্থীরা সব সময় বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কি করে? রুখে বৈষম্য, দাঁড়াই। বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটা আমরা দ্রুত করে ফেলবো। তো বাংলাদেশের শিক্ষার্থীরা, এটার ইংরেজি কি? দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। বাংলাদেশ। হ্যাঁ, আমরা গতকাল কিন্তু শিখছিলাম যে বাংলাদেশের মানব জনগণ, পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের শিক্ষার্থীরা। ঠিক আছে, তো বাংলাদেশের শিক্ষার্থীরা এটা ইংরেজি হচ্ছে দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ, দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা লাইফে অনেক বেশি কাজে লাগবে, স্টুডেন্টস অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা লাইফে অনেক কাজে লাগবে, অনেক। দেখো যে তুমি অনেক জায়গাতে, যে বাংলাদেশের খেলোয়াড়রা, দ্য প্লেয়ার অফ বাংলাদেশ। ঠিক আছে, মানে যেখানেই যাও দেখবে এই জিনিসটা অনেক বেশি কাজে লাগতেছে। ঠিক আছে, সব সময় এটার অর্থ তোমরা সবাই জানো, সব সময় অর্থ হচ্ছে অলওয়েজ। অলওয়েজ। always। অলওয়েজ। বৈষম্যর অর্থ তোমরা এটাও জানো, এটা কি? ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন। বানানটা খেয়াল রেখো, ডিসক্রিমিনেশন বানানটা কিভাবে হয়? DIS, ডিস, পি, সি সি আর আর আই হ্যাঁ, ডিসক্রিমিনেশন। 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 হ্যাঁ, তাহলে বৈষম্যের বিরুদ্ধে তারা কি করে? রুখে দাঁড়ায়। রুখে ঠিক আছে, দাঁড়াই। স্ট্যান্ড আপ। হুম, স্টুড আপ। স্ট্যান্ড আপ এখানে এগেইনস্ট। খেয়াল করে স্ট্যান্ড আপ দেওয়া যায়, সুন্দর বস্তু, রুখে দাঁড়ানো। স্ট্যান্ড আপ, ভেরি গুড। মানে অর্থটা লিখে কি সমস্যা নেই, মানে সেন্টেন্স লেখার সময় পরেরটা বুঝে যাবো। রুখে দাঁড়ানো। আর বিরুদ্ধে মানে কি? এগেইনস্ট। এগেন। এগেইনস্ট। এগেনস্ট। এগেনস্ট। তো এখন যদি আমরা এটার পুরো অর্থটা লিখতে চাই আর কি, তাহলে কি হইব? দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ, অফ না? বাংলাদেশ। জি তারপরে স্যার। বার হবে। ঠিক আছে, দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ হবে, তারপরে বার হবে, তাহলে এটা লিখে ফেলে। ভার। দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ। স্যার স্টুডেন্টস হইব না? হ্যাঁ, শিক্ষার্থীরা, স্টুডেন্টস হবে, এস হবে। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, যে এখানে ওই দিন একটা কোশ্চেন করছিল, মানে সম্ভবত তানজিবুল, যে এখন দেখতে পারবো এখানে সিঙ্গুলার এবং প্লুরালের যে ব্যবহারটা আর কি, খুব ভালো করে এখন বুঝতে পারবো। বুঝতে পারছো? যেমন এখানে দেখুন, যখন অফের আগেরটা যখন কি হইছে, প্লুরাল হইছে, তাহলে পরের ভার্বটা কি হইব? প্লুরাল প্লুরাল হবে। প্লুরাল হবে। নাকি? যেমন আমরা ছোটবেলা পড়ছিলাম, মনে আছে কিনা, সে সকালে, প্রতিদিন সকালে। ঠিক আছে, সে সর্বদা সত্য কথা বলে। মানে মানে একটা সিম্পল ওয়ার্ড চিন্তা করো, সে সর্বদা সত্য কথা বলে। হি, কি এটা ইংরেজিটা আমরা কি বলতাম? হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ নাকি? ভেরি গুড, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কিন্তু এই টাইপের। দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ কি হইব? অলওয়েজ, সে সর্বদা যেমন সত্য কথা বলে, সে সব সময় সত্য কথা বলে, এটা কিন্তু সেম টাইপের সেন্টেন্স। সে এর পরিবর্তে হচ্ছে দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে সে। ঠিক আছে, তো যদি আমরা বলতাম জি যে সে স্যার। সর্বদা সত্য কথা বলে বা সবসময় সত্য কথা বলার পরিবর্তে যদি বাংলাদেশের শিক্ষার্থীরা সবসময় সত্য কথা বলে, স্টুডেন্ট অফ বাংলাদেশ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ট্রুথ। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা এরকম, দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ অলওয়েজ, তাহলে কি করে? রুখে দাঁড়ানো। স্ট্যান্ড দেখো আপ। এখানে কিন্তু স্ট্যান্ডস স্ট্যান্ড। হবে না, স্ট্যান্ড হবে, STAND।
অলওয়েজ Stand. স্ট্যান্ড। Is হুম। up. স্ট্যান্ড শব্দের ওটার অর্থই দাঁড়ানো, বুঝতে পারছো? Hmm. স্ট্যান্ড স্যার শব্দের স্টুড অর্থ মানে কি? দাঁড়ানো। স্ট্যান্ড আপও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। বাট স্ট্যান্ড শব্দটার অর্থ কি? দাঁড়ানো। এটা দাঁড়ানো। হ্যাঁ, তো কিসের, কোথায় দাঁড়ায়? ঠিক আছে, অলওয়েজ দাঁড়ায় একে কিসের? বৈষম্যের বৈষম্যের বিরুদ্ধে। বিরুদ্ধে। তাহলে এই কথাটা উল্টা ভাবে হবে, বৈষম্যের বিরুদ্ধে। আমি সবসময় বিরুদ্ধে। বলতো যে ইংলিশ অর্থ করার সময় মাথায় রাখবে আর কি, যে উল্টা দিক থেকে, যেমন বৈষম্যের বিরুদ্ধে, বিরুদ্ধেটা আগে হবে, বৈষম্যটা পরে হবে। স্ট্যান্ড এগেইনস্ট, কিসের এগেইনস্টে? ডিসক্রিমিনেট। স্ট্যান্ড এগেইনস্ট ডিসক্রিমিনেশন। অনেক সহজ না? জি স্যার। কিন্তু খুবই সিম্পল, বুঝছো? আমরা যদি স্ট্যান্ড আপ দিতাম তাও কিন্তু হইতো, কাটা যেত না, বুঝছো? তো স্ট্যান্ড দিয়ে যেত, হয়ে যায়। আর স্ট্যান্ড আপটা দিতেছি না আর কি, মানে স্ট্যান্ড আপটা দিতাম যদি এগিন শব্দটা না থাকতো। এটা একটু মাথায় রেখো। স্ট্যান্ড আপটা দিতাম, স্ট্যান্ড আপটা কেন দিছি না খেয়াল করো। আমরা কি এরকম লিখতে পারতাম যে স্ট্যান্ড আপ তারপরে এগেইনস্ট, এটা কি লিখতে পারতাম? না ভাই। না, স্ট্যান্ড আপের পরে তো আবার এগেইনস্ট লিখতে পারবো না। স্ট্যান্ড আপের পরে এগেইনস্ট লাগা যাবে না, এই জন্য স্ট্যান্ড লিখছি, বুঝতে পারছো? স্ট্যান্ড মানে দাঁড়ানো, এগেইনস্ট ডিসক্রিমিনেশন। ওকে, থ্যাংক ইউ। আসো এর পরেরটাতে যাই। হ্যাঁ, দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে খুব মজার জিনিস। তো এখানে দেখো একদম খুবই সিম্পল, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট কি বলতো? স্যার, বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য সংস্থা। আচ্ছা, ভেরি গুড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে এখানে কি? সাবজেক্ট। 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 তাহলে আমি সাবজেক্টটা দাগাই তোমাদের সাথে বললাম, যে এখানে সাবজেক্ট হচ্ছে আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়েট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে সাবজেক্ট, বুঝছো? আর প্রয়োগ করে এটা কি? স্যার, এটা ভার্ব। ভার্ব। এটা হচ্ছে আমাদের ভার্ব। কি কি মানে প্রয়োগ করার পিছনে একটা কারণ আছে। কি কারণে? সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন নির্দেশিকা। অর্গানাইজেশন। দেখো, ওয়ার্ল্ড তো হেলথ অর্গানাইজেশন। বুঝতে পারছো? এই যে লড়াই করার জন্য নতুন নির্দেশিকা, লড়াই করার জন্য সংক্রামক রোগের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? সংক্রামক রোগের বিরুদ্ধে রোগের লড়াই বিরুদ্ধে। করার জন্য নতুন নির্দেশিকা, যে এটা কিন্তু একটা পারপাস, বুঝতে পারছো হুম। কিনা? এই যে সংক্রামক রোগের বিরুদ্ধে, এটা কিন্তু একটা পারপাস, উদ্দেশ্য। সরি, ধরো একটু wait। এটা হচ্ছে পারপাস। এন্ড দ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমরা, ঠিক আছে, এটার অর্থ কি? ওয়ার্ল্ড দ্য হেলথ ওয়ার্ল্ড। অর্গানাইজেশন। ভেরি গুড, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমি এটা লিখতেছি না, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সংক্রামক, এটার অর্থ কি? সংক্রামক, সংক্রামক ইনফেকশন। সংক্রামক মানে হচ্ছে ইনফেকশন। ভেরি গুড। ইনফেকশন। সংক্রামক রোগ, সংক্রামক রোগ, এটা একসাথে একসাথে আসে। ইনফেক্ট, ইনফেকশন ডিজিজ। হুম হুম। ইনফেকশন বলতে এরকম না, মানে ইনফেক্টাস, এটা এডজেটিভ। ইনফেক্টাস ডিজিজ, টি আই, ডিজিজ বানানটা খেয়াল করো। টি আই এস ই এ
SES, ইনফেক্টাস ডিজিজ, সংক্রামক রোগ। বিরুদ্ধে তো এগেইনস্ট, এটা জানোই। লড়াই করা, লড়াই করা এটা কমবাট, ভালো, ভালো অর্থ শিখছিলাম গত ক্লাসে, দেখছো এই যে শিখে গেছে। কমব্যাট, দেখছো আমরা কত স্মার্ট ওয়ার্ড শিখে গেছি। হ্যাঁ, এখন কি আমরা জি ফাইট স্যার। বলি? বলি না, কিন্তু না, ওয়ার বলি? বলি না, এখন আমরা কি বলি? right. ফাইট, ওয়ার এগুলো বলি না, না বলে আমরা কি বলি? কমব্যাট। Combat. বুঝছো? আর দেখো আমরা কত ইয়ে শিখে গেছি আর কি। নতুন নির্দেশিকা, নতুন মানে নিউ, নিউ গাইডলাইন, Guideline. গাইডলাইন, GUID, আই গাইড লাইন্স, নিউ গাইডলাইন। নির্দেশিকা একটা হয় না, অনেকগুলো হয়। নিউ গাইডলাইন্স, নতুন নির্দেশিকা। বুঝছো? ওকে, তো আমরা বলতেছিলাম উল্টা দিক থেকে অর্থগুলো হবে আর কি। তো লেখা শুরু করে দেখো, তারপর থেকে মিলা যাবে ইনশাল্লাহ। World. হ্যাঁ, লিখে ফেলো তোমরা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা একটা স্পেসিফিক জিনিস। এটা তো দুনিয়াতে বেশি নাই, একটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুনিয়াতে কয়টা? The World Health Organization. হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীতে একটাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা একটা নাম আর কি, দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একটা নাম। এই জন্য আমি Nutru- ডাব্লিউটা বড় হাতে লিখছি, হেলথটা বড় হাতে লিখছি, উটা কি লিখছি? বড় হাতে লিখছি। True. বড় হ্যাঁ, হাতে, এগুলো, হ্যাঁ। এগুলো একটা নাম, নাম সবসময় বড় হাতে। এটাকে ইংরেজিতে বলে, বিভিন্ন পরীক্ষার মধ্যে পাই বা এটা এমসিকিউ হিসেবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংক্ষেপে কি বলে? হু। সংক্ষেপে কি বলে? হু। Oh, WHO, হুম। প্রয়োগ করে ইংরেজি কি? ইমপ্লিমেন্ট, apply. অ্যাপ্লাই, কি? ইমপ্লিমেন্ট। হ্যাঁ, সুন্দর, দুইটাই করা যায়, কিন্তু ইমপ্লিমেন্ট শব্দটা আর একটু বেশি সুন্দর। ইমপ্লিমেন্ট অথবা অ্যাপ্লাইও দেয়, সমস্যা নাই। ইমপ্লিমেন্ট অথবা অ্যাপ্লাই, ইমপ্লিমেন্টটা সুন্দর বেশি, বুঝছো? এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, ইমপ্লিমেন্ট, অ্যাপ্লাই। হুম। আর অনেক কিছু হইতে পারে, তোমার মনে করো সেট করা হইতে পারে, সেট। ঠিক আছে, চালনা করা হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে আর কি। ইউজ করে এরকম কিছু হইতে পারে, তবে ইমপ্লিমেন্টটা সবচেয়ে সুন্দর। যে অ্যাপ্লাইও নিলাম, দুইটাই নিলাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে। যদি অ্যাপ্লাইটা দিলে কেমন যেন লাগে, আনিজ জানি লাগে। ইমপ্লিমেন্ট, কি ইমপ্লিমেন্ট করে? নিউ গাইডলাইন, নিউ গাইডলাইন। এই যে একটা বারটা লেখার পরে একটা কোশ্চেন করে ফেলবো যে কি করে, তখন দেখবো অটোমেটিক উত্তরটা চলে আসতেছে। নিউ গাইডলাইন। Guideline. Guideline. দেখছো? তখন দেখবো যে এরপরে চলে আসবো পারপাসটা। নিউ গাইডলাইন, নিউ গাইডলাইনটা কি উদ্দেশ্যে ইউজ করতেছে? মানে কোনোটা উদ্দেশ্যে, কোনোটা পারপাসে গাইডলাইনটাকে সে দিতেছে। উদ্দেশ্যটা কি, Com- পারপাসটা কি? নিউ গাইডলাইন টু অথবা ফর, হ্যাঁ, যেভাবে বলো com- না কেন। কি করার জন্য? কমব্যাট করার জন্য। টু কিসের বিরুদ্ধে? কমব্যাট হুম। নিউ গাইডলাইন টু কমব্যাট, ইনফেক্টিয়াস অর ফর রোগে, কমব্যাটিং। ডিজিজ, সংক্রামক রোগের বিরুদ্ধে হ্যাঁ, বিরুদ্ধে টু লড়াই করে। কমব্যাট এগেইনস্ট। infectious disease. দেখবা যে এই যে শিখতেছো না তোমরা, যে কোনো সেন্টেন্সে এরপরে দেখবা কি এগুলো ব্যবহার করতে পারতেছে। ইনফেক্টাস, Disease. ইনফেক্টাস অনেক Infectious disease. নাই আছে। এই এখানে উপরে ইনফেক্টাসের মধ্যে ইয়াস Sir, I নাই। আছে, আয় আছে, IUS, আয় আছে। উপরেটা তাই আমি দিই না আর কি, ওই সময় তাড়াহুড়া করতে গিয়ে লিখতে গিয়ে। ইনফেকটিয়াস ডিজিজ। ঠিক আছে, দেখছো আমরা অনেক কঠিন জিনিস শিখে গেছি না? এবং এটা কিন্তু তোমরা শুধু অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবা। ঠিক আছে, মানে এখানে যে ইমপ্লিমেন্ট করছে ব্যাপারটা এরকম না। যেমন মানে টিচার, দ্য টিচার ইমপ্লিমেন্টস গিউ, ইমপ্লিমেন্ট নিউ গাইডলাইন, হ্যাঁ, টু স্টাডি ইন দ্য ক্লাসরুম।
ঠিক আছে, মানে ক্লাসরুমে পড়াশোনার ক্ষেত্রে টিচার কি করছে, নতুন গাইডলাইন দিছে, দ্য কোচ ইমপ্লিমেন্টস, হ্যাঁ, নিউ গাইডলাইন অর নিউ ডিরেকশন টু এক্সারসাইজ ইন দ্য প্লেগ্রাউন্ড, বলা যায় কিনা? জি স্যার। বা দ্য ইন্টেরিয়র গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট নিউ পলিসি টু কন্ট্রোল প্রাইস হাইক। বুঝতে পারতেছো, মানে প্রাইস হাইক নিয়ন্ত্রণ করতে তারা কি করছে, নিউ পলিসি নিয়ে আসছে। Or the interior government implement new guidelines to stop teasing। দেখতেছো, মানে তুমি অনেক ধরনের এসে অথবা টু কমবেট এগেইনস্ট টিজিং, বা আমরা নিজেরাই বলতে পারি যে মানে উই ইমপ্লিমেন্ট, হ্যাঁ, নিউ, কি বলতে পারি যে আমরা উই ইমপ্লিমেন্ট নিউ, বা নিউ ছাড়াও বলতে পারি আর কি, উই ইমপ্লিমেন্ট প্রপার স্টেপ টু কমবেট এগেইনস্ট র্যাপার। এগুলো বিভিন্ন ভাবে বলা যেতে পারে, বুঝছো? মানে মানে তুমি এটা দেখবা যে অনেক জায়গায় ইউজ করতে পারতেছো। যদি এই বাংলাটা একবার বাসায় একবার রিডিং করবা, 5 মিনিট লাগবে, দেখবা যে অনেক কিছুতে তুমি অ্যাপ্লাই করে গেছো। ঠিক আছে, এরপরটা আসো, লাস্টেরটা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সমর্থন করে। এটা একটা অন্য কালার দিই, দেখতে ভালো লাগবে। তো এখানে দেখো, এক কথায় মানে সাবজেক্টটা দেখবা কি, মানে এক কয়টা শব্দ মিলে আসলে সাবজেক্টটাকে আনা যায়, এই জিনিসটাকে একটু ফোকাস করার চেষ্টা করবা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি কি? জাতিসংঘের উন্নয়ন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। হ্যাঁ, কর্মসূচি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মাথায় রেখো। আর এই সমর্থন করাটা ইংরেজি কি? বার। জি স্যার। হ্যাঁ, সাপোর্ট। আরেকটা কি বলছে, আরেকজন কি বলছে, সমর্থন ইংরেজি কি? সাপোর্ট ভার্ব কি না? হ্যাঁ, বার। সাপোর্ট সাস্টেনেবল। নাকি? হ্যাঁ, সাপোর্ট। ঠিক আছে, সাপোর্ট ছাড়া আরো কিছু আছে, তোমার মনে করো এসিস্ট, সমর্থন করা হইতে পারে জি বা সাহায্য করা হইতে পারে, এসিস্ট। তারপরে আরো অনেকগুলো আছে যেগুলো আর একটু সুন্দর হইতে পারে আর কি। তা আপাতত আসলে আমরা মানে সাপোর্ট দিয়ে শিখতে পারি। ওকে, তো এসিস্ট বা এটা বলে আইএসটি, এসিস্ট, অথবা তোমরা যেটা বলছো এটা হচ্ছে সাপোর্ট। কেউ কি কিছু বলছো আমাকে? না স্যার। ওকে, সাপোর্ট আর লেখারই বুঝতে, এসইউ ডাবল পি ও আর টি আর কি, সাপোর্ট। ওকে, পুরোপুরেশন, আরে অনেক ভালো শব্দ বলছে কাজী। ঠিক আছে না, কাজী এত কঠিনটা আমরা দেবো না, মানে এত কঠিনটা আমরা দিব না, আর একটু ইজি দিই। তো সুন্দর একটা শব্দ বলছে। আচ্ছা আসো, জাতিসংঘের যে অর্গানাইজেশন আর কি, জাতিসংঘ উন্নয়ন সংস্থা, এটার ইংরেজি কি বলা যায়? জাতিসংঘ মানে কি তোমরা জানো? জাতিসংঘের ইংরেজি কিন্তু তোমরা জানো। ইউনাইটেড নেশনস। হ্যাঁ, জাতিসংঘের, মাউস পেতেছে না, পাইছি। জাতিসংঘের ইংরেজি তো হচ্ছে, তোমরা জানো, এটা হচ্ছে দ্য ইউনাইটেড নেশন। জাতিসংঘের ইংরেজি দা ইউনাইটেড নেশন। দা ইউনাইটেড, একবারে লিখে ফেলে দাঁড়া, ইউনাইটেড নেশন। সরি, ইউনাইটেড নেশন বানানটা এইভাবে হবে না। জাতিসংঘ, ইউএনআই। ইউটা বড় হাতের হবে, যেটা বলতেছিলাম, জি। এটি মাথায় রাখা লাগবে যে কোনটা বড় হাতের হবে কোনটা ছোট হাতের হবে। ইউনাইটেড নেশন, এবং ওয়ার্ল্ড হেলথের যেটা বড় হাতের রয়েছে এটাও বড় হাতের হবে, ইউনাইটেড নেশনস। নেশনস। যেহেতু জাতিসংঘ অনেকগুলো ইয়ার সমষ্টি আগে, তাই ইউনাইটেড নেশন। উন্নয়ন মানে কি? ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট।
হ্যাঁ, উন্নয়ন ডেভেলপমেন্ট। কর্মসূচি দেখো একবারে লিখে দিলে কারণ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট program, ডেভেলপমেন্ট কর্মসূচি ইংরেজি কি? একটু চিন্তা করো তো। program, প্রোগ্রাম একটা হওয়া যায়, এরপর আর কি হইতে পারে? এখানে আমি একটা জায়গায় ভুল লিখছি, ভুলটা কি বলতে পারবা? আমি একটা ভুল লিখছি, ভুলটা কি হইতে পারে? দেখো, এখানে আমি একটা ভুল লিখছি, ভুলটা হচ্ছে এই এই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যেটা আছে না, এটা হচ্ছে একটা নাম। ইউএনডিপি বলে এটাকে কি বলে? এটাকে কি বলে? ইউএনডিপি। ইউএনডিপি, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ডি আর কি এটা, সেটা আবার ইয়া করে। ডেভেলপমেন্ট হ্যাঁ, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। এই পিটা হবে বড় হাতের। আর যদি এটা এরকম না হইতো তাহলে কর্মসূচির একটা ইয়ে হচ্ছে তোমার প্রজেক্ট। কর্মসূচির সবচেয়ে বেস্ট অর্থ কোনটা হইতো? প্রজেক্ট হইতো, প্রজেক্ট। বুঝছো? এটা হতো ওই যে এটা একটা অর্গানাইজেশন কি হইব? অর্গানাইজেশন হচ্ছে সংস্থা। বুঝছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিতে পারতা, কিন্তু এই যে এখানে ওই এই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এটার বাংলাটা আর এটার ইংরেজি এটা স্পেসিফিক ইংরেজি। বুঝছো? যেমন জাতিসংঘের একটা স্পেসিফিক ইংরেজি কি? ইউনাইটেড নেশন। আর নেশন হ্যাঁ, আর এখানে হচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির স্পেসিফিক ইংরেজি হচ্ছে দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট। একদম মিউট করো, প্রোগ্রাম। মিউট করো। প্রোগ্রাম, প্রোগ্রাম এটা আমি বলে দিতেছি, সমস্যা হবে না, বলে দিই। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই কথাটাই হচ্ছে জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি, এটা এইভাবে লিখতে হবে। এটা ডানে বামে এদিক সেদিক করে লেখার কোনো কি নাই, সুযোগ নাই। মানে যেটা নাউন, স্পেসিফিক নাউন থাকবো আর কি, স্পেসিফিক নাম থাকবো। এটাকে সংক্ষেপে কি বলে জানো? ইউএনডি। ডিপি। ডিপি। মেডিকেল ভর্তি পরীক্ষা ইউএনডিপি বা বিসিএস ভর্তি পরীক্ষা আসবে। ইউএনডিপি বলতে কি বুঝায়? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রোগ্রাম। হ্যাঁ, তো এটা কি সহায়তা করে, কি বা সমর্থন করে? টেকসই টেকসই উন্নয়ন। টেকসই লক্ষ্যমাত্রাকে, উন্নয়নে লক্ষ্যমাত্রাকে। তো এটা এটা করার আগে লক্ষ্যমাত্রা। আমি কি লিখতে হবে? বারটা আগে লিখতে হবে, সাপোর্ট অথবা এসিস্ট। হ্যাঁ। সাপোর্ট। এই প্রোগ্রামটা কি করে সাপোর্ট করে আমি একবারে লিখে ফেলতেছি আর কি। স্যার এটি মুছা দিই, দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। মানে এটা আর ইয়া করে লিখবো না আর কি, একবারে এটা দিয়ে লিখে ফেললে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি সাপোর্টস, সমর্থন করে অথবা এসিস্ট, যে কোনো একটা দিতে পারো। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে, টেকসই উন্নয়ন এই কথাটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। sustainable, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর লক্ষ্যমাত্রা ইংরেজিটা কি? গোল। goals, গোল। সাপোর্ট, লিখে ফেলে একদম একবারে। সাস, এই এসটা কিন্তু আবার শুরু হাতে মনে তো আর কি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট গোল, ডেভেলপমেন্ট গোল। বুঝতে পারছো? জি স্যার। এই ধরনের দেখবা অনেক কিছু পড়তেছো, দেখবা আস্তে আস্তে তুমি কি করে ফেলতে পারছো এগুলোর সাথে, মানে অভ্যস্ত হয়ে যেতে পারতেছো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস পড়ি আর কি, ঠিক আছে? এই জিনিসটা পড়ে তারপর এটা শেষ করে দিব আর কি। তো এটা হচ্ছে যে, মানে এটা একটু কাজে লাগবে, আমি জাস্ট একটু রিডিং দিব পরে তোমাদের। এটা তো দেওয়াই আছে স্লাইডটা তোমাদের কাছে, তারপর একটু রিডিং দিই আর কি, এটা তোমাদের সুবিধার জন্য আর কি। ওকে, গোলস, এটা ক্লিক কাটে দিই। যে রিডিংটা হচ্ছে এটা যে
কোথাও যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যেমন তোমার প্রোনাউন গুলো কি হয়, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে তোমার প্রোনাউন গুলো হয়ে হচ্ছে প্রোনাউন। ধরো এরপর এটা খালি পেয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে প্রোনাউন গুলো হচ্ছে, তারা একটু দেখি এখানে একটা ওপেন করা আছে। আমরা যেখান থেকে বুঝছি এখানে কিছু শব্দ অর্থ আছে, এই শব্দ অর্থ গুলো কইরো। তারপর এই জিনিসটা একটু ফোকাস করো, আমি যে জিনিসটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে প্রোনাউন গুলো হচ্ছে I, me, my, মাই, উই, আওয়ার, আস। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে ইউ, ইউরসেলফ, you, yourself, হ্যাঁ। আর yourself. থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে মানে সিঙ্গুলার প্লুরাল দুইটাই হইতে পারে আর কি। যেমন মনে করো, He, she, হুম, নামের পরিবর্তে যেগুলো হয় সেগুলো। হ্যাঁ, হি, শি, ইট, দে আর, দেমসেলফ, গভর্নমেন্ট, অথরিটি, লিডার, এরকম অনেক কিছু হইতে পারে আর কি। নাউন দুই প্রকার হয়, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর সরি, নাম্বার দুই প্রকার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার দুই, আর এটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি, Plural number. লিডার, আর্টিস্ট, অর্গানাইজার। আমরা যদি এটাকে প্লুরাল করতে চাই আর কি, একাধিক ব্যক্তি যদি হয়, একাধিক অথরিটিস, একাধিক লিডার, একাধিক আর্টিস্ট, একাধিক অর্গানাইজার আর কি। তারপর পার্সন ও নাম্বার সম্পর্কে যদি আমরা একটু মানে ধারণাটা রাখি আর কি, যদি কোথাও ভার্বের সাথে এম মানে ইজ, ওয়াজ, হ্যাজ, মানে এই জিনিসগুলো হবে আর কি, এগুলো আসলে আমরা বুঝতে পারবো। যেমন অথরিটির সাথে কি হইব, ইজ হইব, ওয়াজ হইব, হ্যাজ হইব, এক্সপার্টস হইব। যেহেতু অথরিটিস এ থার্ড পার্সন সিঙ্গুলার। আর যদি প্লুরাল হয়, Singular. অথরিটিস, আর, ওয়ার, হ্যাভ, হ্যাজ, Yes যুক্ত হবে। তখন কি হবে, যখন অথরিটিস যখন হয়ে গেছে, তখন সবগুলো কি হয়ে যাবে, প্লুরাল ফর্মে হবে ভার্বগুলা। হুম। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার। এরপরের দিন হচ্ছে আমরা কন্টিনিউয়াস দেখবো, কিন্তু এর আগে আমি একটা জিনিস দেখাই, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এটা, না ভোকাবুলারি শিখার আগে, এটা হচ্ছে একটা টেন্সের ক্লাস। বুঝছো? এই ক্লাসটাও আমরা করবো, মানে আমি তোমাদের একটু ব্রিফ দিই, যা 10টা মিনিট, তোমরা কিছু বলার দরকার নাই, আমি বলবো, ঠিক আছে? তো মানে ক্লাসের যে ইয়াটা একটু বলি আর কি, এটাতে কি মানে টেন্সের উপর দেওয়া আছে। যেমন যেমন এখানে দেখো ক্লাসটাতে কি বলতেছে যে, আচ্ছা আমি একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবো এটা। বাংলাদেশ বেকারত্ব একটি গুরুতর সমস্যা। বাংলাদেশে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা, তাহলে এখানে মানে বাংলাদেশে বেকারত্ব, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। বেকারত্বটা কোথায়? বাংলাদেশে। তো আনএমপ্লয়মেন্ট বাংলাদেশে। ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। এখানে যে মেইন ভার্ব হিসেবে অন্য যে ভার্ব, এটা কিন্তু উজ্জ থাকে, উজ্জ যেহেতু আছে এই জন্য এটা পরিবর্তন হয়েছে কি, ইজ হয়েছে। মেইন ভার্ব হিসেবে হুম। যেটা ইয়া হওয়ার কথা, এটা কি আছে তোমার, ধরো একটু wait, হ্যাঁ, হলুদ কালারটা আনতে হলো। হ্যাঁ, তো খেয়াল করো যে বাংলাদেশে বেকারত্ব যে ব্যাপারটা আর কি, বেকারত্ব একটি গুরুতর সমস্যা। এখানে তো আমরা আগে যে বারগুলো ইউজ করছি, বুঝতে পারছো কি না? জি স্যার। হ্যাঁ, ফাইনাইট বার বা এই টাইপের কোনো বার কি এখানে আছে? না। না, এই ধরনের কোনো বার কিন্তু নাই। না। ঠিক আছে, যেমন আমরা একটু আগে বলছি যে তোমার অ্যানালাইসিস করা, ঠিক আছে, ইনভেস্ট করা, ঠিক আছে। তো এরকম আমরা অনেক কিছু বলছি আর কি, এরকম কোনো বার কিন্তু এখানে নাই। বুঝছো? তাহলে এখানে হচ্ছে তোমার মেইন ভার্ব হিসেবে যেটা ব্যবহৃত হবে এটা হচ্ছে ইজ, আর, ইজ অথবা আর, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজ ব্যবহৃত। আর। হ্যাঁ, তো আনএমপ্লয়মেন্ট ইজ যেটা আমরা নর্মালি পড়তাম, যদি নর্মালি কি পড়তাম, ইজ একটা গুরুতর সমস্যা, মানে কি ইজ এ সিরিয়াস প্রবলেম পড়তাম। কি পড়তাম? সিরিয়াস প্রবলেম নর্মালি যদি পড়তাম। কিন্তু আমরা এখন প্রবলেমের পরিবর্তে যে শব্দটা পড়বো আর কি, এটা হচ্ছে ইস্যু। কি পড়বো? ইস্যু। ইস্যু। আর গুরুতর যেটা সিরিয়াস, এর পরিবর্তে আমরা কি করবো? সিগনিফিকেন্ট। আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ ইজ এ সিগনিফিকেন্ট ইস্যু। কি ধরনের ইস্যু? সিগনিফিকেন্ট সিগনিফিক্যান্ট ইস্যু। ইস্যু। বুঝতে পারছো নে? ওকে, এরপরটাতে আসো। হুম, তারপর দেখো এখানে লাখ লাখ মানুষ, আমি এটা পড়াইতেছি না, আমি দেখাইতে যেতেছি একটা জিনিস। এখানে লাখ লাখ মানুষ কর্মসংস্থানের অভাবে, হ্যাঁ, দিন দিন কাটাচ্ছে। কাটাচ্ছে। হ্যাঁ, তো বলতেছে যে এখানে লাখ লাখ মানুষ। তো এই এখানেটা হচ্ছে দেখো, মিলিয়ন্স অফ পিপল।
এখানে এখানে যে জিনিসটা এটা কিন্তু একটা অ্যাডভার্ব, বুঝতে পারছো? হ্যাঁ। তো মেনলি হচ্ছে লাখ লাখ মানুষ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাবজেক্টটা। লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষের ইংরেজি কি? মানুষ। মিলিয়ন মিলিয়নস অফ পিপল। পিপল। যদি লাখ লাখ মানুষের জায়গাতে এরকম থাকতো যে লাখ লাখ শিক্ষার্থী, তো মিলিয়নস অফ মিলিয়নস অফ স্টুডেন্ট। স্টুডেন্ট। হ্যাঁ। তো মিলিয়নস অফ স্টুডেন্ট, বুঝতে পারছো? মানে মানে মিলিয়ন লাখ লাখ শিক্ষার্থী কি করছে, তোমার হচ্ছে তোমার আন্দোলনে ঝাঁপায় পড়ছে আর কি, বা আন্দোলনে অংশগ্রহণ করছে। মিলিয়ন অফ স্টুডেন্ট আর পার্টিসিপেটিং, মানে আন্দোলনে অংশগ্রহণ করতেছে আর কি, এরকম কিছু একটা, বা করেছে আর কি। আর মানে পার্টিসিপেটেড, ইন দা মুভমেন্ট, এরকম কিছু একটা হইতো আর কি। তো লাখ লাখ মানুষ বা লাখ লাখ শিক্ষার্থী হলে মিলিয়নস অফ স্টুডেন্ট, এখানের জন্য হয়েছে হেয়ার। তো যেহেতু মিলিয়ন অফ স্টুডেন্ট, এর সংখ্যাটা অনেক বেশি, এই জন্য প্লুরাল হয়েছে আর। জি কাটাচ্ছে, স্যার। খেয়াল করো, ভার্বটা হচ্ছে কি কাটাচ্ছে। কাটানো মানে কি? স্প্যান। কাটানো মানে কি? স্পেন্ড। স্প্যান। কাটাচ্ছে, দিন কি কাটাচ্ছে? স্পেন্ডিং দেয়ার ডেজ উইথাউট এমপ্লয়মেন্ট, চাকরির অভাবে তারা কি এমপ্লয়মেন্ট। করতেছে? তাদের দিন কাটাইতেছে, বুঝছো? মানে চাকরির অভাবে তারা তাদের দিন কাটাচ্ছে। মানে এটা দেখলে তোমরা আইডিয়া করতে পারো যে আসলে আমি জিনিসটা বুঝাইতে চাইতেছি। মানে আমি সেন্টেন্সের প্যাটার্ন গুলো দেখাইতেছি আর কি। মানে এটার একটা প্যাটার্ন আছে যেটা হচ্ছে বিভিন্ন পত্রিকাতে আসছে, ওই প্যাটার্নটা সম্ভবত এখানে আছে কিনা। মানে আমি একজনের কাছে এটা পড়ছিলাম। হ্যাঁ। তারপর দেখো, বর্তমানে অনেক বর্তমান সময়ে অনেক শিক্ষিত যুবকও কাজের সন্ধান পাচ্ছে না। এখানে খেয়াল করো, বর্তমান সময়ে এই ধরনের কোনো শব্দ যদি থাকে তাহলে এটা শুরুতে হয়ে যায়, বুঝতে পারছো? বর্তমান সময়ে এই ধরনের শব্দ যদি থাকে তাহলে এটা কি হবে? শুরুতে হয়ে যায়, শেষে দিয়েও দেওয়া যায়। শেষে দিলে যে সমস্যা হবে এমন না। আমরা যদি এটা লিখতাম আর কি, মেনি এডুকেটেড, হ্যাঁ, মানে অনেক শিক্ষিত যুবক, মেনি এডুকেটেড ইয়াং, বুঝতে পারছো, পিউপল, অথবা মানে এডুকেটেড ইউথ, ইউথ যদি লিখতাম কোনো সমস্যা ছিল না। আর অলসো আনএবল টু ফাইন্ড জব নাও ডেজ, এটা যদি আমরা পরেও লিখতাম তাও কিন্তু হইতো, বুঝতে পারছো? কোনো ভুল হইতো না। এটা আমি আবার বলতেছি, কোনো ভুল কিন্তু হইতো না। আমি এখান থেকে যে জিনিসটা দেখাইতে যেতেছি এটা হচ্ছে বর্তমান সময়ে, এই কথাটা লেখা যায় নাও ডেজ, অথবা কি লেখা যায় ইন দা মডার্ন ইন দ্য টাইম, মডার্ন টাইম। অথবা লেখা যায় ডেজ ডেজ, অথবা কি লেখা যায় এট প্রেজেন্ট। এট প্রেজেন্ট। তোমরা মেনি কি লিখবা? এডুকেটেড। তোমরা সবচেয়ে সুন্দরটা লিখবা, তোমরা লিখবা ইন দা মডার্ন টাইম। আমরা যদি লিখি যে ইন দ্য মডার্ন টাইম দ্য চিলড্রেন আর এডিক্টেড অন মোবাইল ফোন, লিখতে পারতাম না? জি স্যার। বর্তমান সময়ে বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত। ইন মডার্ন টাইম দ্য চিলড্রেন্স আর এডিক্টেড অন মোবাইল ফোন অর ভিডিও গেম, এরকম কিছু লিখতে পারতাম। তো এইভাবে জিনিসগুলো আসবে আর কি। কাজের সন্ধান পেছে না, আর অলসো আনএবল টু ফাইন্ড জব, আনএবল টু ফাইন্ড জব, সে ইচ্ছে এইভাবে কিন্তু লিখতে পারে। বাচ্চা দে ডোন্ট গেট জব, এভাবে লিখতে পারতো না, লিখে সে আর একটু সুন্দর করে লিখছে আনএবল টু ফাইন্ড জব। তারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছে কিন্তু পর্যাপ্ত চাকরির সুযোগ নেই। দেখতেছে কি, তারা তারা চাকরির জন্য দে আর অ্যাপ্লাইং ফর জব ইন ভেরিয়াস প্লেস বাট আর এন এনাফ অপরচুনিটি। এখানে মানে শিখার তেমন কিছু নাই, এটা তোমরা পারো। তারপর দেখো যে প্রিভিয়াসলি, দেখো এখানে আগে, আগে শব্দটা দিয়ে ওরা কি বুঝাইতে যেতেছে? আগে বাংলাদেশের মানুষ প্রিভিয়াসলি। কৃষিকাজের উপর দ্যাট নির্ভরশীল ছিল। টাইম। প্রিভিয়াসলি পরিবর্তে লিখতে পারো ইন দ্যাট টাইম, অথবা লিখতে পারো আর্লিয়ার। কি লিখতে পারো? আর্লিয়ার। দেখো এই কথাটা আমরা যে একটু আগে শিখছিলাম যে বাংলাদেশের মানুষ, এটা এখানে কাজে লাগছে কিনা, যে পিপল অফ বাংলাদেশ। জি স্যার। দেখো দ্য পিপল অফ বাংলাদেশ, এটা কিন্তু কাজে লাগছে। বাংলাদেশের মানুষ নির্ভর করে, ঠিক আছে, ওয়াই আর মোর ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটার পরিবর্তে তোমরা লিখতে পারো ফার্মেট। কি লিখতে পারো? পারমেট। হুম। এরপর দিল তখনও চাকরির বাজারে এই পরিমাণ প্রতিযোগিতা ছিল না। তখন, তখন শব্দের পরিবর্তে লিখতে পারো কি, দেন না লিখে লিখতে পারো এট দ্যাট। At that time there was not this level of competition for job. তো তোমরা যখন করবা তখন এই ইংরেজিটা দেখবা না। আমার কথা শুনতেছো? আমরা এর আগে জি যেমনি স্যার। করছি, ইংরেজিটা না দেখা নিজে নিজে চিন্তা করবা যে এটা কিভাবে করা যায়। 5 মিনিট চিন্তা করে যখন না পারবা তখন ইংরেজিটা দেখার চেষ্টা করবা। তারপর দেখো গ্রামীণ এলাকার মানুষ জমিতে কাজ করতো এবং জীবিকা নির্বাহ করতো। গ্রামীণ এলাকা, দেখো এই জিনিসটা বুঝছি ইন দ্য রুরাল এরিয়াস।
গ্রামীণ এলাকায় মানুষ মানে কি পিপল, এটা তো সবাই জানে পিপল। পিপল ওয়ার্ক অন দ্য ফার্মস এন্ড আর্ন দেয়ার লিভহুড, জীবিকা নির্বাহ করতো, ঠিক আছে। কিন্তু এখন শহরে আসা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তো কিন্তু এখন খেয়াল করো, কিন্তু এখন বাট নাও শহরে আসা মানুষের সংখ্যা, দ্য নাম্বার অফ পিপল মুভিং টু People সিটি, moving হ্যাঁ, ইনক্রিজিং ডেইলি বা ডে বাই ডে, দিন দিন বাড়ছে, এই কথাটা ইংরেজিতে শিখতে হবে। ইনক্রিজিং ডেইলি, অথবা কি লেখা যায়, ডে বাই, by the day, অথবা এভরি ডে। every day. হ্যাঁ, এইভাবে কিন্তু বলা যায়। দিন দিন শব্দটা কি বলা যায়, ডেইলি, ডে বাই ডে, অথবা কি এভরি ডে। ইনক্রিজিং এর জায়গায় তো Increasing আরো অনেক daily. শব্দ ইউজ করা যায়, তোমরা এগুলো বুঝতে পারবে পরে, প্র্যাকটিস করবা। জব মার্কেট ইজ গ্রাজুয়ালি সংকুচিত হওয়া, এটার ইংরেজি কি, শ্রিঙ্কিং। সংকুচিত হওয়ার জিনিসটার ইংরেজি কি, শ্রিঙ্কিং। এখানে একটা জিনিস খেয়াল করো যে, হ্যাঁ, ভিজুয়ালাইজেশন ক্রম সংকুচিত হচ্ছে। এটা কিন্তু লাইফে আবার কাজে লাগবে বিভিন্ন জায়গায়। তারপর বলছে ভবিষ্যতে যদি সরকার এই সমস্যার সমাধানে যত স্টেপ না নেয়, ভবিষ্যৎ মানে ইন দ্য ফিউচার, ইফ দ্য গভর্নমেন্ট ডাজন্ট টেক প্রপার স্টেপ টু সলভ দিস প্রবলেম, দিস সিচুয়েশন মে বি ওরসেন ফার্দার। পরিস্থিতি ভবিষ্যতে আরো কি হবে, খারাপ হতে পারে। খারাপ হতে পারে। তো তোমরা এটা যেভাবে প্র্যাকটিস করবে আর কি, এটা হচ্ছে যে পরিকল্পিত উন্নয়ন এবং কর্মসংস্থান ব্যবস্থা করা হলে তরুণরা তাদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে পারে। ইফ দ্য প্ল্যানেট ডেভেলপমেন্ট এন্ড নিউ ইমপ্লিমেন্ট অপরচুনিটিস আর ক্রিয়েটেড, হ্যাঁ, দ্য ইউথ, যেমন তরুণরা, দ্য ইউথ এবল টু ইউটিলাইজ দেয়ার ট্যালেন্ট এন্ড স্কিল, মেধা ও দক্ষতা। এই যে এই জিনিসগুলো যখন চিন্তা করবা, করে করে যখন সলভ করবা, তখন দেখবা অনেক কিছু ইজি হয়ে যেতেছে। বুঝতে পারছো? এখানে তোমার অর্থগুলো দেওয়া আছে বিভিন্ন সেন্টেন্সের, মানে বিভিন্ন, মানে মানে এই টাইপের বিভিন্ন গুলো দেওয়া আছে আর কি। জাস্ট তুমি তো আর বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করো, সবগুলো করতে হইব এটা না, আমি পরের ক্লাসে এটা নিজে দেখাবো। এবং এটা আল জাজিরা পত্রিকায় কিভাবে আসছে বা বিভিন্ন পেপার গুলোতে কিভাবে আসছে, যদি আমি এটা কালেক্ট করতে পারি রিলেটেড আর কি, তখন হচ্ছে আমি তোমাদেরকে এটা দেখাবো আর কি, যে এই পত্রিকা এটা এইভাবে আসছে, মানে এই টপিক্সটা এই পত্রিকা এইভাবে এক্সপ্লেন করছে আর কি। এটা তোমাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে আর কি। আর এখন হচ্ছে আমাদের 4 মিনিট টাইম আছে, তো এই টাইমটার মধ্যে হচ্ছে আমি তোমাদের এই যে ভোকাবুলারি আর কি, এই ভোকাবুলারি, ইম্পর্টেন্ট ভোকাবুলারি যেগুলো মেডিকেল বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো এই ভোকাবুলারি গুলো নিয়ে একটু আলোচনা করবো, তারপর শেষ করে দেবো ক্লাস। তো প্রতিদিন এইভাবে 10টা 10টা করে ভোকাবুলারি শিখলে একটা সার্টেন পরে যেটা হবে আর কি, ভোকাবুলারির নলেজটা অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। কোনটা দিতাম, সবুজটা দিই, ঠিক আছে, দেখা যায় না। ভালো। দেখো এখানে একটা শব্দ হচ্ছে এভরিস, বুঝতে পারছো? এভরি শব্দটা তো কি, আমরা একটু দেখি, দ্য রাইটার হেড টু এভরি দ্য লং আর্টিকেল ইন অর্ডার টু ফিট ইট আন্ডার দ্য হাফ পেজ। এটা সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের একটা, আমাদের রিসার্চ যখন পেপার লিখি আর কি, তখন আমাদের কি করতে হয়, এটা পেপারকে হাফ পেজের মধ্যে সংক্ষিপ্ত করতে হয়, বুঝছো? তো আবার তোমাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেখবা যে 9-10 এর যে আগে পরীক্ষা হয়েছে বা এসএসসি এইচএসসি পরীক্ষা হয়েছে, এটা কি হয়েছে, মানে এই পরীক্ষাগুলো হয়েছে এভিস ফর্মে, মানে শর্ট সিলেবাসে। বুঝতে পারছো কিনা? তো আমরা এখন শর্ট সিলেবাস শব্দটা না বলে আমরা কি বলতে পারি, উম, বুঝতে পারছো, এ ব্রিজড সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস। বুঝছো কিনা? ব্রিজ কি করে, দুইটা জিনিসকে খুব মানে একসাথে কানেক্ট করে ফেলে না। বললে যদি ব্রিজ না থাকতো আমাদেরকে কি কি হইতো, এটা ফেরি দিয়ে যাইতে হইতো, রাস্তাটা অনেক বেশি হইতো, নৌকা দিয়ে যাইতে হইতো। ব্রিজ ব্যবহার কারণে কি হবে, রাস্তাটা আমরা খুব দ্রুত পার হয়ে যেতে পারি, পার হয়ে যেতে পারি কিনা, এই পার থেকে উপরে। ব্রিজ কি করে, আমাদের চলাচলটা কি কি করে সংক্ষিপ্ত করে, জি এইভাবে বলে। স্যার। শর্টেন, এটার মানে ফুল ফর্ম হচ্ছে এলাবোরেট। ওকে, তারপরটা দেখো, হ্যাঁ, আগে ইয়াটা পড়ো, ইংলিশটা পড়ো, তারপর বাকিটা হোক, ইয়া হবে যে, আর্টিকেল 30 হ্যাঁ, হয়েছে। এব্রুগেট, খেয়াল করো, আর্টিকেল 370 হুইচ গেভ স্পেশাল স্ট্যাটাস টু জেকে ওয়াজ abrogated by the মোদি গভর্নমেন্ট গভর্নমেন্ট ইন 2019, 2000 ইন 2019। তো 2019 কি হয়েছিল, মোদি সরকার কর্তৃক একটা আর্টিকেল কি কি করা হয়েছে, article এবরুগেটেড করা হয়েছে।
এটার একটা দেখো সিমিলার ওয়ার্ড বলছে এবুলিশ। হুম, এবুলিশ কাস্টমার এব্রুগেট। কাস্টম হুম, কাস্টম এবুলিশ কাস্টম এব্রুগেট ল, মানে এই জিনিসটা দিয়ে এটা বুঝাইতে চাইতেছে আর কি, মানে একটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া বা বাতিল করা। এই আর্টিকেলটা কি করছে, মানে স্পেশাল ক্ষমতার বলে আর কি মোদী সরকার কি করছে, বাদ দিয়ে দিছে অনেকটা, হচ্ছে এই টাইপের কথাবার্তা আর কি। দেখি ওরা কি বলেছে, আমি জানি না আসলে ওটা অর্থ কি, একটু মানে নিচে গেলে আমি দেখতে পাবো। হ্যাঁ, এরকমই বাতিল করা, ক্যান্সেল করা, এবুলিশ করা। তারপর দেখো এই জিনিসটা খুব ইয়ে আসে, মানে তোমরা যখন গ্রাফ ব্যাখ্যা করবা, যখন যখন ব্যাখ্যা করবা, ধরো এটা ইয়ে করে ফেলে দিল, সহজ হবে আমার। তোমরা যখন গ্রাফ ব্যাখ্যা করবা তখন দেখবে যে এই শব্দটা পাবে অ্যাড্রাফ, মানে যদি কোনো একটা গ্রাফ এরকম সাডেন নেমে যায়, তখন কি হবো, সাডেন নিচের দিকে নেমে গেছে, মানে এক্স এক্সিসে এরকম থাকার কথা, ওয়াই এক্সিসে এরকম। তো গ্রাফ নর্মালি কি হয়, আস্তে আস্তে উপর উঠে, এরকম হয় না, আস্তে আস্তে উপরে উঠতেছে। সে আস্তে আস্তে উপরে না ওইটা, মনে করো হঠাৎ করে উপরের দিকে না যায়, উল্টা ঘটনা ঘটে গেছে, মানে সে নিচের দিকে উল্টা নেমে গেছে, এরকম নিচের দিকে নেমে গেছে, বা এড্রাপ হঠাৎ করে চেঞ্জ হয়েছে, বা হঠাৎ করে উপরে উঠছে, বুঝতে পারছো নি? মানে এইভাবে না যায় একদম, মনে করে আমি জায়গা বাঁকা হুট করে উপরে উঠে গেছে বা হুট করে নিচে নেমে গেছে, তখন এটাকে বলে অপ্রত্যাশিত বা অ্যাব্রাপ্ট চেঞ্জ। ঠিক আছে, তখন তোমরা যখন গ্রাফ এক্সপ্লেন করবা, তোমাদের একটা ইয়া থাকবে, 10 মার্কের কোশ্চেন থাকবে ইন্টারে ওঠার পরে, গ্রাফ এক্সপ্লেন, তখন এই শব্দটা কি এলো। ওই লোহার মরিচার পিকটা আসছে। হ্যাঁ, তো এরপরে দেখো যে অ্যাবসেশন, অ্যাবসেশন শব্দটার অর্থ হচ্ছে কি, দ্য অ্যাবসেশন অফ লিভস ডিউরিং অটাম। ঠিক আছে, দেখো যখন অটামের সিজন আসে তখন আমরা কি করি, হ্যাঁ, তখন তোমার মানে এই তোমার ইয়া হয়, মূলত হচ্ছে যে মানে গাছের পাতাগুলোকে অনেক সময় কেটে দেওয়া হয় আর কি, বা রিমুভ করা হয়, এরকম কিছু একটা। এটা বিশেষ করে কখন দেখো, তোমরা যখন গার্ডেন থাকবে বাড়িতে, বা আমাদের এখানে আমি যে ইউনিভার্সিটি হলে থাকি, হলের পাশে যে তোমার বিভিন্ন বাগান আছে, এই বাগানের তোমার ইয়াগুলোকে তোমার অ্যাবসেশন করা হয়, মানে কেটে দেওয়া হয় আর কি। তারপর হচ্ছে এক্সকন বা আত্মগোপনে যাওয়া বা পালিয়ে যাওয়া। আমরা অনেক সময় লুকোচুরি খেলি না, তো এই যে মনে করেন এখন বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সে এখন কোন অবস্থায় আছে, ঠিক আছে, এক্সকন অবস্থায় আছে সে। পালানো পালানো হ্যাঁ, অবস্থায়। আত্মগোপন অবস্থায় আছে। বুঝতে নাম্বার পারছো? হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাবজর্ব শব্দটা হচ্ছে, দেখো অ্যাবজর্ব শব্দটা কি বলছে, যে মুক্তি দান করা অথবা ক্ষমা মুক্তিদান করা। করে এই জিনিসটা, মানে হ্যাঁ, দেখো সাইম সুহান নামে একজন ব্যক্তি, সে হচ্ছে বসুন্ধরা গ্রুপের বর্তমান মানে ইয়ে আর কি, মালিক আর কি। তো এই বসুন্ধরা গ্রুপের মালিক ইজ ফ্রি নাও আফটার দি কোর্ট অ্যাবসলভস হিম ফ্রম দ্য মুনিয়া রেপ কেস। মুনিয়া নামে একটা কুমিল্লার একটা গুম ছিল, একে হচ্ছে সে রেপ করে মেরে ফেলছে। তো এই রেপ কেস থেকে তাকে কি করছে, মুক্তিদান করছে কোর্ট, কারণ তার টাকা আছে, ক্ষমতা আছে, এই জন্য আর কি। তো এটা খুবই ডেঞ্জারাস অবস্থা। তারপরে দেখো যে অ্যাবজর্ব, এটা অনেক বেশি কাজে লাগবে, তুমি অ্যাবজর্ব করতে পারো, ট্রি অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড। আমরা কেমিস্ট্রি ক্লাসে দেখছি ট্রি যে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে আর কি, টেকিং বা এনগুস, এই শব্দটা দেখো। তারপর হচ্ছে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন শব্দটার অর্থ হচ্ছে তোমার বিরত থাকা। ঠিক আছে, আমাদেরকে কি বিরত করতে হবে, থাকা। মিষ্টি খাওয়া থেকে বিরত থাকতে হবে, বা কোনো খারাপ কোনো কিছু করা থেকে বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা হ্যাঁ, যেমন বাংলাদেশ এবস্টেইন ফ্রম ভোটিং ইউক্রেন ইস্যু, ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ কোনো ভোট টুট দিছে না আর কি। তারপরে যারা মুমিন আর কি, ইমানদার, ইমানদার হ্যাভ টু অ্যাবস্টেইন ফ্রম বাতিল, বাতিল থেকে ইমানদারকে কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। মুক্ত ব্যাপারটা হচ্ছে থাকতে হবে। হ্যাঁ, বিরত থাকতে হবে। এই অ্যাবস্টেইন শব্দটা হচ্ছে বিরত থাকা আর কি, সে বাতিল থেকে বিরত থাকে এই ক্ষেত্রে। অ্যাবস্টিমাস অর্থাৎ সংযমী, যেমন এখন আমরা রমজান মাস, আমরা ইচ্ছা করলে কি কোনো কিছু খেতে পারি? সারাদিন কত ক্লান্ত, কত কষ্ট, কত ক্ষুধা, আমরা কোনো কিছু খাইতে পারি না, কোনো কিছু করতে পারি না, উল্টা পাল্টা কোনো কিছু করার সুযোগ নাই। তো এই জন্য এটাকে বলছে আর কি অ্যাপটিমাস বা সংযত আর কি। হ্যাঁ, এই দেখো অ্যাপটিমাস এটা সুবর, বুঝছো, অনেকটা এই টাইপের কি সুবের বা সুবর বলে এটাকে, সংযমী থাকে আর কি। আর সবচেয়ে পরে যেটা আছে এটা হচ্ছে অ্যাবস্টিনেন্স, বুঝছো, অ্যাবস্টিনেন্স শব্দটা অনেক বেশি কাজে লাগে আর কি, সেলফ কন্ট্রোল আর কি।
abstinence from smoking is mandatory for commercial airlines মানে মানে কমার্শিয়াল স্মোকিং থেকে দূরে স্মোকিং তো খুব মানে বাজে জিনিস কিন্তু মানে যে স্মোকিং করে মানে খুবই ডেঞ্জারাস ব্যাপার না আমি কখনো এই ধরনের মানুষ দেখতে পারি না জীবনে তারপর দেখো যে মানে আমার খুবই বাজে লাগে, আমার এটা ধোয়া পর্যন্ত সহ্য করতে পারি না বাট আমার কাছে মনে হয় যে মানুষ খুবই বাজে আর কি পৃথিবীতে অনেক বেড হ্যাবিটের মধ্যে সবচেয়ে বেশি বাজে হ্যাবিট হচ্ছে স্মোকিং এর হ্যাবিট আর কি নিউ মানে নিউজ পেপারে একটা কথা আছে দেখবে এনপি মানে হচ্ছে নিউজ পেপার রমাদান দা মান্থ অফ অ্যাবস্টিনেন্স রমাজান হচ্ছে সংযমের মাস আমরা একটা কথা বলি না যে সংযম হ্যাঁ নিজেকে কন্ট্রোল করে রাখা ঠিক আছে এই রমজান হচ্ছে কি নিজেকে কন্ট্রোল করে রাখার মাস বুঝতে পারছো তো এই 10টা বাক্য পড়বা এবং তোমরা এখান থেকে যে সেন্টেন্স গুলো দিয়ে আছে এগুলো দিয়ে লিখতে পারো অথবা নিজের মতো করে বানায়ও কি করতে পারো তোমার 10টা বাক্য লিখবে আর কি বুঝছো জি স্যার। জি স্যার। হ্যাঁ আর হচ্ছে আমি যে স্লাইডটা দেখাইছি ওই স্লাইডটা আমি নেক্সট ক্লাসে পড়াবো অথবা এই স্লাইডটা আমি দিয়ে দিব কারো কি আর কোনো কোশ্চেন আছে না স্যার। আচ্ছা যদি কারো কোনো কিছু না থাকে আমি শেষ করে দিই অনেক সময় হয়ে গেছে আসলে আমি ইয়াটা অফ করি তার একটু রেকর্ডিংটা অফ করি